তো ওকে ওর এগেনস্টে আরো অনেক কেস দেওয়া হবে, ও ডিপ স্টেটের এজেন্টও। এবং কোনো একজন ভিন্ডিকটিভ পলিটিশিয়ান বেঙ্গলের 100% হবে। আমি বলছি বহু বিচার হবে, আমি বলছি অভয়ের বিচার হবে, বহু বিচার আছে, বহু খুন। সেদিন শুনলাম ওই ওইদি মুন্সির বর, সে কাকে খুন করেছিল, সব বিচার করা হবে। যেখানে এখানে ওখানে দাদাগিরি করে বেরিয়েছে, খুন করেছে ওদের বড় বড় নেতা ফেতা একটার পর একটা। কারণ এই বিচার যদি না করা যায়, আমরা বলছি আরজি করের কিন্তু যে কোনো লোক জানে খুনটা কে করেছে। তো কয়েকজন ডাক্তার মিলে খুনটা করেছে। এই লোকটা আমি আপনাদের ইন্টারভিউতে আগে বহুবার বলেছি। প্রায় 15 বছরের শাসনের পর তৃণমূল সরকার সরে এলো বিজেপি সরকার। কি মনে হচ্ছে তৃণমূলের কোন কোন গাফিলতিগুলো ছিল, এখানে কি কি ফ্যাক্টর কাজ করছে তৃণমূলের হারার পিছনে? পুরোটাই গাফিলতি, পুরোটাই গাফিলতি। ওনারা সবচেয়ে বড় কথা, মানুষকে মানে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নিয়ে নিয়েছেন। ওনারা ভাবছেন যে আমরা লোকজনকে টাকা দেবো। এই এই জিনিসটা বোধহয় বুদ্ধি দিয়েছেন এই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, যে আপনি মানুষকে হাতে 15 টাকা দিন, 10 টাকা দিন, 5 টাকা দিন, ব্যাস দারিদ্র দূরীকরণ হয়ে যাবে। এবার মমতা ব্যানার্জির একটা সমস্যা, যেটা আমি আপনাকে বলি, যে আপনারা লাগারা মুন্নাবাই দেখেছেন? লাগারা মুন্নাবাইতে 3টে প্রশ্ন করা হলো গান্ধীর বিষয়ে, সেই 3টির উত্তর দিতে পারলো। যে দুটো ইনফরমেশনও জানতো না, সেই ইনফরমেশন দুটোও দিতে পারলো না। মমতা ব্যানার্জি যেটুকু দেখেন বা যেটুকু অন্যের থেকে শিখেন সেটুকুই কাজ করতে পারেন, তার বাইরে ওনার নিজস্ব কোনো উদ্ভাবনী নেই। একসময় ইন্দিরা গান্ধীকে দেখেছেন, যে ইন্দিরা গান্ধী গরিবি হটাওয়ের নাম করে শুধুমাত্র মানে সরকারের পয়সা জলে দিয়েছেন। মমতা ব্যানার্জিও সেরকম সরকারি পয়সা জলে দিয়েছেন, কিন্তু উনি একবার ভাবলেন না যে ইন্দিরা গান্ধীর যে 17 বছর বা 19 বছর, সেটা ভারতবর্ষের মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স আপনি যদি অর্থনৈতিক ইতিহাসে বলেন সবচেয়ে খারাপ সময়। মানে ইন্দিরা গান্ধী ভারতবর্ষের অর্থনীতির জন্য কিচ্ছু করেননি, এটা অনেকে জানেন না। ইন্দিরা গান্ধী একটা আইআইটি তৈরি করেননি, আইআইএম যেগুলো আগে থেকে তৈরি হওয়ার কথা ছিল সেগুলো গিয়ে ফিরে কেটেছেন। কোনো এনআইটি বা তখন আরইসি বলতো, সেগুলো তৈরি করেননি। মানে চাকরি বাকরির অবস্থা খুব খারাপ। ইন্দিরা গান্ধী আসার পরই 72 সাল পর্যন্ত প্রথম 6 বছর খুব খারাপ। তো উনি ইন্দিরা গান্ধীকে ফলো করেছেন। আমি মানে অ্যাসেসমেন্টটা বলি অ্যাকচুয়ালি কি হোয়াট ওয়েন্ট রং। সে যে ইন্দিরা গান্ধী নিয়ে এলেন সঞ্জয় গান্ধীকে, উনি নিয়ে এলেন অভিষেককে। এবং ঠিক যে ডিক্টেটরশিপ ওনার শেখা উচিত ছিল, যে সঞ্জয় গান্ধী যখন সাকসেসফুল হয়নি, অভিষেকও সাকসেসফুল হবে না। গত 5 বছর ভয়ঙ্কর অত্যাচার পাবলিকের উপর, যেখানে পাচ্ছে যার থেকে পাচ্ছে তোলা তোলা, মানে লোকের জীবন অতিষ্ঠ করে দেওয়া। ওরা ভাবছে যে আমি 1500 টাকা করে দিচ্ছি, লোক আমাদের ভোট দেবে। আরে তুমি 1500 টাকা করে দিচ্ছ, আর এদিকে একটা লোক বাড়ি মারাতে গেলে তার থেকে 60 লক্ষ টাকা ঘুষ চাইছো। মানুষ আমাদের পাশে থাকবে? তারপর কোনো নতুন চাকরি বাকরির কোনো অভাব মানে তৈরি করেনি, কিচ্ছু না। মানে মমতা ব্যানার্জি অ্যাবসলিউটলি ফেলিওর। আমি বলছি 2-4টে ছোটখাটো রাস্তাঘাট বানানো ছাড়া মমতা ব্যানার্জি কিছু করেননি। এবং যে জন্য মানে এটা খুব স্বাভাবিক ঘটনা। সারা ভারতবর্ষের বাঙালি, সারা পৃথিবীর বাঙালি ভোট দিতে এলো প্রথমবার। 92% ভোট দিল শুধুমাত্র একটা কারণে, যে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরাতে হবে। এবং আমি বলছি এই ব্যাপারে আমি আর দ্বিতীয় কাউকে দোষ দেবো না, না অভিষেক ব্যানার্জি, না তৃণমূলের অন্য কোনো চোর। সবাই তো চোর, আমি 2-1 জন শোভনদেবকে বাদ দিলে। তো আমি তাদের কাউকে দোষ দেবো না, একমাত্র দায়ী মমতা ব্যানার্জি, আর কেউ না। বঙ্গ বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। তিনি সোমবার বৈঠকে 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সেখানে যে অন্নপূর্ণা ভান্ডার সেটার কথা বলে, বিএসএফ কে জমি দেওয়ার কথা বলেন, এবং নানা পুলিশের শীর্ষ কর্তাদের সাথে তিনি বৈঠকেও বলেন বেটি যে বাঁচাও বেটি পড়াও। হ্যাঁ, বেটি বাঁচাও বেটি পড়াও হ্যাঁ। রয়েছে, তার মধ্যে রয়েছে যে পুলিশ প্রশাসনকে একদম ওপেন হ্যান্ড দিয়ে রেখেছে। কি সেটা বলবেন দেখুন এই প্রথম বিষয়ে? দিন থেকে। দেখুন, পুলিশের বদলে আপনি যদি পাবলিককে ক্ষমতা দিয়ে দেন, আজকে আপনি ধরুন বললেন যে ধরুন যেভাবে সিপিএম এবং তৃণমূলের রাজত্ব চলত, যে আমার দলে কেউ এলে তার কোনো দোষ নেই, সে যা ইচ্ছা রাহাজানি খুন করতে পারে। তাহলে কি গন্ডগোলটা আগামী দিনে হবে? এই গত মানে গত মাসে এই এপ্রিলে আমাদের পোস্টার দেওয়ার মতো লোক ছিল না, আমাদের বুথে বসার মতো লোক ছিল না। আমরা প্রার্থীদের সঙ্গে আমরা মানে মিছিল করতে যেতাম, আমরা 15 থেকে 20টা লোক। যেই 12টা বেজে গেল রেজাল্টের দিন, হাজার হাজার লোক রাস্তায় বেরিয়ে এসছে, মাথায় গেরুয়া শিবির। কোথায় এত গেরুয়া আবিরা ধরে রেখেছিল ভগবান জানে, যে যাকে পিচ্ছা। এই ক্ষমতাটা এই পাবলিককে দিতে মানে দিলে একটা এনার্কি মানে সৃষ্টি হবে। এবং বাংলার একটা বহুদিনের
মানে একটা মানে বাংলায় 2 থেকে 3 বার মাৎসনায় ফিরে এসছে। আমরা অনেকে বলছি যে আপনারা কি গান্ধীগিরি হয়ে যাচ্ছেন। প্রথমত গান্ধী অহিংস নয়, গান্ধী অ্যাবসলিউটলি সহিংস একজন লোক। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা গান্ধীগিরি করছি না, কিন্তু এই যে মাৎসনায়ের যে প্রবণতা বাংলার, এইটাকে আমরা শেষ করে দিচ্ছি, একদম অঙ্কুরে বিনাশ করে দিচ্ছি। আমরা এই পাবলিকের হাতে এই যে যা মানে বড় মাছ ছোট মাছকে খাবে এই জিনিসটা আনবো না, যে জন্য পুলিশকে পুরো পাওয়ারটা দেওয়া হয়েছে। তার সঙ্গে এই যে ধরুন ডিফারেন্সিয়াল যে আপনার যে পুলিশ যে আগে ব্যবহার করতো, যে কেউ ফেস টু পরে ঘুরে বেড়াচ্ছে তার হেলমেট লাগবে না, আজকে নির্দেশ বেরিয়েছে যে ফেস টু হেলমেট পড়ছে। বেটি বাঁচায় বেরিয়ে পড়া, মানে বাংলার মেয়েদের অবস্থা খুব খারাপ, মুখে অ্যাসিড মারা সবচেয়ে বেশি বাংলার মেয়েদের মানে মেয়ে পাচার নাম্বার 1 বাংলা। এখানে পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে হবে এবং উনি সেটাই করছেন। আমি বলছি এটা একটা নতুন এরা, এটা এই যে সবাই বলছে না যে আপনারা কেন পেটাতে দিলেন না, আরে পেটাতে দিলে মানে যে যার নিচ্ছে পিটিয়ে দেবে, ইয়ার কি হচ্ছে নাকি আমাদের? তাহলে আমরা পাবলিককে বললাম কেন যে আমরা নতুন যুগ আনবো? আমরা কেন লোককে বললাম যে নতুন যুগ আনবো? আমরা যদি ওদের মতো ওরা কতবার যে অন্যায়গুলো করছে সেগুলো যদি আমরাও করা শুরু করি, তাহলে তো লোকে ওদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য দেখবে না। যে জন্য আমরা সবাইকে, আমরা তৃণমূলের যে পার্টি অফিস আছে আমরা সেগুলো টেনে খুলিয়েছি, যে প্রথমে খোলো, কালকে তোমাদের ওই খোলা পার্টি অফিসে কেউ যাবে না, কালকে ওই খোলা পার্টি অফিসে কেউ যাবে না, খোলো, তোমরা থাকো ওখানে, বসে থাকো। ওখানে কে বিদ্যুতের বিল দেয় দেখবো, কে ওখানে ঝাড়ু মারে দেখবো। ঝাড়ু মারার লোক পাওয়া যাবে না, বিদ্যুতের লোক কারণ তোরা তুলতে পারবে না তো, এমনি বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা ডেকে এনে বলছি যে না, তোমরা খোলো এই পার্টি অফিস, দেখি কজন তোমাদের পার্টি অফিসে বসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অন্নপূর্ণা ভান্ডার বা যুব শক্তি এগুলো 1লা জুন থেকে চালু করবে বলেছেন, এবং আয়ুষ্মান ভারত সেটা অলরেডি চালু হয়ে গেছে। তাও সাধারণ মানুষ এখনো প্রশ্ন তুলছে যে তারা কি আদৌ টাকাটা পাবে, এবং এতদিন যে তারা স্বাস্থ্য সাথী যেটা ছিল সেটার বদলে এখন যে আয়ুষ্মান ভারত রয়েছে আমি সেইটা উত্তর দিচ্ছি, কিভাবে বুঝতে পেরেছি। তারা পাবেন। প্রথম কথা হচ্ছে যে আমি বলছি আমরা যেরকম কমিট করেছি যে মহিলারা যাদের প্রাপ্য এই টাকাটা পাওয়ার, তাদের প্রত্যেকে এই টাকাটা পাবে। কারণ বাংলায় যেটা হয়েছে, বহুদিন চাকরি বাকরি নেই, আপনি যদি বাড়ির মহিলাদের সাপোর্ট না দেন তাহলে কি করে চলবে? আমরা এটা কিন্তু আমরা ভোটের জন্য করছি না, আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি। যারা ওই ধরুন 15 তলা বাড়িতে থাকে এবং সন্ধেবেলা ওই মার্সিডিস গাড়িতে করে চেলোকাবাগ খেতে যায় ওই আপনার পার্ক স্ট্রিটে, তাদের কিন্তু এই টাকাটা দেওয়া হবে না। এটা যে মহিলাদের দরকার, বিধবা মহিলা, তারাই টাকাটা পাবে। আয়ুষ্মান ভারত ভীষণ দরকার। আজকে দেখুন বাংলার অধিকাংশ লোক বাইরে গিয়ে চাকরি করে, এই স্বাস্থ্যসাথী পশ্চিমবঙ্গে চলতো না। আমাদের এমন একটা স্কিম করতে হবে যাতে নাকি সারা ভারতবর্ষে সেই কার্ডটা চলে, আয়ুষ্মান ভারত। এবং এটা ট্রানজিশন থাকবে, যে যারা স্বাস্থ্যসাথী পেয়েছে তাদের এইটা শেষ হবে, তারপর যখন নাকি এই পলিসিটা শেষ হবে তখন আয়ুষ্মান ভারত তাদের দেওয়া হবে। এইভাবে গভর্নমেন্ট একটা পলিসি তৈরি করছে এটা নিয়ে। এবং যেরকম মানে যা যা মানে ইয়ে ছিল, এছাড়া এই যে বেটি বাড়াও বেটি বাঁচাও বেটি পড়াও, এই বহু মেয়েদের স্কুল বন্ধ হয়ে গেছে, গ্রামের দিকের বহু মেয়েদের স্কুল বন্ধ হয়ে গেছে। মেয়েগুলো যাবে কি করে স্কুলে? এবং মেয়েদের কিন্তু পড়াশোনা বেঙ্গলে, আপনি দেখবেন বেঙ্গলে সব যুগ থেকেই, এবং এখন তো গত 15 বছরে যেটা হয়েছে, ছেলেগুলো পড়াশোনা ছেলে রাস্তায় রকে গিয়ে বসতো, তারা যে কাউন্সিলর আমাকে ইটবালি সিমেন্ট ফেলার টাকা দেবে, মেয়েগুলো পড়াশোনা করতো। কিন্তু মেয়েগুলোর কিন্তু স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। এই স্কুলগুলো আমরা মানে তৈরি করার একটা চিন্তা ভাবনা করছি, এবং বড় রকম ভাবে, এবং সেভাবে মানে পুরো সিস্টেমটাকে গোছানোর ব্যবস্থা করা হচ্ছে। যে জন্যই যে সুব্রত গুপ্ত বাবুর মতো একজন ব্রিলিয়ান্ট ম্যান, তাকে আমরা নিয়ে এলাম, ঠিক আছে। তারপর ধরুন এই অনেকে বলবে এটা ওটা কারণ দিচ্ছে, আরে এরা সব আইআইটি থেকে পাশ করা লোক, এদের দরকার সমাজ তৈরি করতে গেলে, সেই জন্য এদের নিয়ে আসা হয়েছে। দেখা যাচ্ছে যে মনোজ আগরওয়ালকে মুখ্য সচিব হিসেবে নির্বাচন করায় তৃণমূল প্রশ্ন তুলছে, এবং তারা বলছে যে আপনাদের জেতালেন বলেই নির্বাচনের সড়ক গিয়ে পুরস্কারটা পেলেন তিনি। জেতালেনটা কি করে? প্রথম কথা হচ্ছে জেতালেনটা কি করে? 29 তারিখ ভোট শেষ হয়েছে, তার আগে 23 তারিখে ভোট হয়েছে। আপনারা একবারও বলেছেন যে ভোটে কোনো রকম মানে অন্যায় অন্যায় রাস্তা নেওয়া হয়েছে? একবারও বলেননি। আপনারা একবারও বলেননি যে বিজেপি রিগিং করেছে, বুদ্ধগোল করেছে বা কিছু করেছে। কেউ বলতে পারবে না বিজেপি রিগিং বা বুদ্ধগোল করেছে। কি করেছে এরা? এরা রিগিং আর বুদ্ধগোলটা বন্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যাতে মানুষ শেষে ঠিক জায়গায় ভোট দেয়। জেতানো, এটা জেতানোটা কাকে বলে? আপনাদের গুন্ডামি করতে না দেওয়া, সেটাকে জেতানো বলে? মানে জেতানোটার অর্থটা কি? আর যদি সেটা করে থাকে, তাহলে আপনি 23-29-এর পর থেকে 4 তারিখ পর্যন্ত ভোটের ডেট আপনারা কেন বললেন না যে নির্বাচন কমিশন ঠিকঠাক কাজ করেননি? তখন তো বলেননি, তখন তো বলেছেন যে আমরা জিতবো, আমরা 200 আসনে জিতে পাওয়ারে আসবো। এখন হারার পর বলছেন যে এরা আপনাকে জিতিয়েছে। দেখুন, এনাদের আনা হয়েছে, এনাদের মনোজ আগরওয়ালের বোধ হয় মোটামুটি শেষ হয়ে এসছে, আর 1 মাস বোধ হয় উনি থাকবেন। আইআইটি ইঞ্জিনিয়ার,
সুব্রত গুপ্ত আইআইটি ইঞ্জিনিয়ার। আমরা এদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে, আমাদের এডুকেশন সিস্টেমটাকে ফিরিয়ে আনতে হবে, হেলথ সিস্টেমটাকে ফিরিয়ে আনতে হবে, আমাদের ভালো আইএস আইপিএস দরকার, এদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে। এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনার কি করা উচিত ছিল, রাজীব সিনহার মতো আপনাদের রিগিং বুথ দখলের জন্য সব বুথ খুলে দেওয়া, রাস্তায় বন্দুক নিয়ে ঘোরার ব্যবস্থা করা, রাস্তায় ছুরি চাকু নিয়ে ঘোরার ব্যবস্থা করা, তাহলে আপনারা খুশি হতেন যে নির্বাচন কমিশন ঠিক ঠিক কাজ করেছে। লোকের বাড়ির সামনে গিয়ে থান ফেলে দিয়ে চলে আসা যদি হয়েই থাকে, আমি আবার বলছি, তাহলে 23 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত একদিনও কেন আপনারা বলেননি যে আপনাদের এগেনস্টে কোনো রকম অন্যায় হচ্ছে এবং আপনারা ভোটে জিততে পারবেন না? 4 তারিখ সকালে পর্যন্ত টেলিভিশনে এরা বলেছে যে আমরা 200-র বেশি আসন নিয়ে পাওয়ারে আসছি। এখন বলছেন আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে জোর করে। তারপর এটা মানে বাচ্চাদের মধ্যে একটা কবিতা লিখেছেন মমতা ব্যানার্জি, ওই ওয়াশিংটন পোস্টকে পড়ানোর জন্য, নিউ ইয়র্ক টাইমসকে পড়ানোর জন্য, তারপর ইউরোপের ওই লেফটিস্ট নিউজ পেপারগুলোকে পড়ানোর জন্য, সিএন নেটওয়ার্ককে পড়ানোর জন্য। যে কি হচ্ছে এসব? তাহলে এর আগে বলেননি কেন? 4 তারিখ সকাল 12টা পর্যন্ত বলেননি কেন যে আপনাদের এগেনস্টে কোনো রকম চক্রান্ত করা হয়েছে? এখন এসে বলছেন হারার পর। এদের কথার কোনো গুরুত্ব নেই। ভোটের ফলাফল প্রকাশের পরেই যে ছবি উঠে আসছে, পোস্ট পোল ভায়োলেন্স, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ধরনের হিংসাত্মক একটা ছবি, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো বিরোধী দলগুলো কটাক্ষ করছে যে ক্ষমতায় আসতে এরা আসল রূপ দেখিয়ে দিল নিজেদের। প্রথম কথা হচ্ছে যে পোস্ট পোল ভায়োলেন্স গতবার যা হয়েছে তার তুলনায় এবার নগণ্যও না, কিন্তু সেটাও মানে অ্যাকসেপ্টেড না। দমদমে এক পুরনো নেতা গিয়ে গন্ডগোল করছিল, তাকে এবং তার এক আত্মীয়কে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে জামিন নিয়ে নিয়েছে, তার এক আত্মীয় সে জেলে চলে গেছে। আরেকটা কোন জায়গায় সেদিন শুনলাম কোন নেতা গিয়ে গন্ডগোল করছিল বা ইউনিয়ন দখল করেছে, ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাই পার্থক্য। 2021-এ আমি আবার বলছি, ব্রাত্য বসু দমদমে নির্দেশ দিয়েছিল যে যাকে ইচ্ছা পেটাও, আমরা পুলিশ ম্যানেজ করবো। এইবার যেটা হয়েছে, কিছু লোক রাস্তায় নেমেছে, দেখুন 15 বছর তো অত্যাচার করেছে, কিছু লোক রাস্তায় নেমেছিল এই গন্ডগোল করতে। পার্থক্যটা হলো এবার শুভেন্দুবাবু ইনস্ট্রাকশন দিয়েছেন পুলিশকে, যে রাস্তায় গন্ডগোল করবে তাকে জেলে ঢোকাও, এবং বহু বিজেপির গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় গন্ডগোল করছিল, তাদের ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিংবা তারা পরের দিন কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে তারা বেল নিয়েছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমরা এখানে একটা পরিবর্তন আনছি। ইচ্ছে করলে আমরা গন্ডগোল করতে পারতাম, গন্ডগোল করিনি। যারা গন্ডগোল করেছে তাদের জেলে ঢোকানো হয়েছে বা তারা বেলে বাইরে আছে। এটাই পার্থক্য ওদের সঙ্গে। আর এর আগের বার আমি মানে দায়িত্ব নিয়ে বলছি, ব্রাত্য বসুর মতো বহু নেতা রাস্তায় ইনস্ট্রাকশন দিয়ে লোককে মার খাইয়েছে। 58টা লোক আমাদের খুন হয়েছিল, আমাদের 350-র উপর মহিলা মানে সম্মান নষ্ট করা হয়েছে, 20,000 লোকের বাড়ি মানে অগ্নিসংযোগ হয়েছে, এদিকে এর অটো ভাঙেছে, ওর গাড়ি ভেঙেছে। আপনি একটা কেস দেখাতে পারবেন? এই আমি এখানে কামালগাজিতে আছি, এখানে পুরো মুসলমানদের সব দোকান আছে রাস্তার দুপাশে। বিজেপি যেদিন ভোটে জিতেছিল সেদিন মুসলিম যে দোকানিরা আছেন তারা প্রথমে ভেবেছেন যে বিজেপি জিতেছে, আমাদের বোধহয়, যেরকম মমতা ব্যানার্জি ওনাদের একদিন বুঝিয়ে এসছেন যে ওনাদের দোকান বোধহয় চালাতে দেবে না। পরের দিন থেকে কেউ দোকানের সামনে এলো না, উল্টে যারা আগের দিনও চা খেত তারা পরের দিন দাঁড়িয়ে চা খাচ্ছে। পৃথিবীতে একটুও পরিবর্তন হয়নি। আপনি যান কামালগাজি মোড় থেকে শুরু করে ইয়ে পর্যন্ত যান, রাস্তায় দুদিকে যাদের দোকান প্রত্যেকে মুসলিম। আপনি জিজ্ঞেস করুন তো, একটা দোকানে কেউ একটা মানে ঢিল মারা তো দূরের কথা, একটা কোনো বাজে কথা বলেছে কেউ? মিথ্যা কথা বলছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এতদিন মিথ্যা কথা বলছেন, এখনো মিথ্যা কথা বলছেন মমতা ব্যানার্জি। দেখা যাচ্ছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বোস ইডির হাতে গ্রেফতার হলো এবার। না, অনেকদিন আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল। একটা লোক রোল বেচতো। সে আজকে তার মেয়ের আমি বিয়ে দেখলাম, সোনা এরকম মানে সোনা তুলতে পারছে না, সে সোনা তুলতে পারছে না। মা দুর্গার ওখানে পুজো করে, ওখানে গা ভর্তি সোনা, ওগুলো নাকি ওর পার্সোনাল সোনা। কোথা থেকে বেরোয় এই টাকা? ওখানে পুরো ওই নিউ টাউন এলাকা বা ওই লেক টাউন এলাকা, সল্টলেক এলাকা, ওখানে যত প্রমোটিং হয় সব প্রমোটিং এর টাকাও ওখান থেকে তুলতে হয় ওদের। নিউ টাউনে বাড়ি ফাড়ি হওয়া আজকে কোথায় গুড়গাঁও চলে গেছে। একসঙ্গে শুরু হয়েছিল গুড়গাঁও, আপনার নয় মুম্বাই এবং নিউ টাউনে কাজ এগোতে পারছে না, ওখানে এত টাকা ডিমান্ড করছে। কাজ আগে গৌতম দেব চাইতো, গৌতম দেবের পর এই সুজিত বোস, কাজ এগোতে পারছে না। আর এই সব ওখান থেকে টাকা তুলে এরা সব কোটিপতি হয়েছে। অনেকদিন আগে জেলে ভরা উচিত ছিল, অনেকদিন পরে জেলে ভরা হয়েছে। 10 বছর আগে জেলে ভরা উচিত ছিল ওকে। করোনাকালে যেখানে সমস্ত দোকানপাট রেস্তোরাঁ বন্ধ ছিল, সেই সময় দেখা গেছে সুজিত বোসের ছেলের রেস্তোরাঁ কোটি কোটি টাকার হিসেব প্রত্যেকে আসে। তো কি আমি যাই না, ওকে জিজ্ঞেস করুন যে ওই সময় কি রোল বেচছিল? বাবার পুরনো প্রফেশনাল ফিরে গেছে, যে বাড়িতে লোকে রান্না করতে পারছে না, ওর বাবা রোল করে লেক টাউনের সল্টলেকের লোককে খাওয়াচ্ছিল নাকি?
জিজ্ঞেস করুন কোথা থেকে টাকাটা পেলো। যেখানে সব বন্ধ সেখানে এটা পেলো কোথায়? মানে লোকজন বোধহয় রান্না টান্না করছিল না, ওর বাবা পুরনো রোল রোল ভাজার দোকান ছিল, ওর বাবা বোধহয় রোল ভেজে ভেজে লোকের বাড়িতে পাঠাচ্ছিল, পয়সা নিয়েছে। সে জিজ্ঞেস করুন কোথা থেকে পেলো এত টাকা। ছেলে সমুদ্র বোস বলছে যে রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, আদালতের ওপর আমাদের ভরসা আছে। না না, ওদের ভরসাটা কেন আছে বলছি, ওদের ধারণা এই ওই কি বলে ওই যে বড় বড় সব উকিল আছে না, এই আপনার যারা সব কনস্টিটিউশন নিয়ে আলোচনা করে, এবার তারা ইয়েতে যাবে, যে কনস্টিটিউশন নিয়ে আলোচনা শুরু করবে ওখানে, যে এবং কনস্টিটিউশন থেকে তারা একটা দুটো লাইন বের করে বলবে না সুজিত বসুর মতো এত বড় ডাকাতকে ছেড়ে দেওয়া উচিত। তো ভরসা মানে তো ওই কোটি কোটি টাকা কামিয়েছে, এবার ওই অভিষেক মনুকে ধরবে বা ওই কপিলকে ধরবে, ধরে ওরা বলবে যে আমাদের ছেড়ে দিন। অমিত শাহ বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসার পর দুর্নীতির সাথে জড়িত প্রত্যেকের ব্যবস্থা নেওয়া হবে, এমনকি মুখ্যমন্ত্রীও তাই বলেছেন যে প্রতিটা দুর্নীতির ফাইল খোলা হবে। তাহলে কি এবার মমতা এবং অভিষেক জেলে যেতে চলেছে? কারণ অভিষেকের নামও তো কয়লা পাচারে রয়েছে। আগামী দিন কি হবে জানি না, তবে জেলে যাওয়া তো উচিত এবং সম্ভবত জেলে যাবে। সম্ভবত দেখুন আগামীকাল কি হবে সেটা আমি আজকে বলতে পারছি না, তবে জেলে যাওয়া উচিত, 100% জেলে যাওয়া উচিত। এবং শুধুমাত্র অভিষেক যে চুরি করেছে তা না, এর মধ্যে মমতা ব্যানার্জি নিজের বই, মমতা ব্যানার্জি নিজের বই উনি নাকি প্রত্যেকটা লাইব্রেরিতে এবং প্রত্যেকটা স্কুলে উনি জোর করে পড়াতেন। এটা করাপশন না? এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? জেলে যাওয়া উচিত ওনার, উনি সেই রয়্যালটিতে ওনার চলে, সে তো চলবেই, সে তো চলবেই। আপনি কোটি কোটি টাকার বই আপনি নিজে বেচিয়ে দিচ্ছেন, তার রয়্যালটি থেকে আসবে না এই টাকা? বইমেলা সবচেয়ে বড় দোকানটা হতো কি জাগো বাংলা, কি করে এত বড় দোকান কি করে জাগো বাংলা পায়? মানে কোন কোন আইনে জাগো বাংলা এত বড় দোকান, অথচ বিশ্ব হিন্দু পরিষদের দোকান দেওয়া হতো না? একজন প্রকাশক বলতো তারা জাতীয়তাবাদী বই বিক্রি করে, এই ত্রিদীপ চট্টোপাধ্যায়। এখন ত্রিদীপ চট্টোপাধ্যায় ঘোরাঘুরি করছে বিজেপির সঙ্গে লাইন আপ করার জন্য গিল্ডের। ত্রিদীপ চট্টোপাধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের দোকান দিতেন না, ত্রিদীপ চট্টোপাধ্যায় জাতীয়তাবাদী যে প্রকাশক আছে তাদের দোকান দিতেন না, আর মমতা ব্যানার্জি বই বিক্রি হয়ে যাচ্ছে। আমি নিজে একটা বই কিনেছি মমতা ব্যানার্জির, আমি দেখার জন্য যে উনি কি কি গুল মেরেছেন সেটা দেখার জন্য একটা বই আমি কিনেছিলাম। আমি ওদের ওই ওখানটায় ওই মানে বাঘের গুহায় ঢুকে আমি একদম ঢুকে গেছিলাম ওদের ওই অত বড় একটা, আমি দেখি ভিতরে কি করেছে ওরা, এত বড় একটা জিনিস কি বানিয়েছে। আমি ঢুকেছি, ঢুকে আমি বললাম যে আমি বিজেপির মুখপাত্র, আমার একটা বই দিন, মমতা ব্যানার্জি নিজের জীবনী টাইপের কি লিখেছেন সেগুলো। আমি ওখানে গিয়ে আর বললাম না যে কি কি ঢপ দিয়েছেন, তো সেটা ইয়ে করার জন্য আমি বের করেছিলাম একটা বই। এত বড় দোকান কি করে পায়, এত বড় স্টল কি করে পায়? এটা করাপশন না? মমতা ব্যানার্জি যত বই বিক্রি করেছেন, মমতা ব্যানার্জি 180টা ইয়েতে যতটা বই বিক্রি করেছেন, ওই প্রকাশক দেখাতে পারবে ওই টাকার জিএসটি চালান দেখাতে পারবে যে ওই টাকার ছাপার অক্ষর কিনেছে কিংবা ওই টাকার কাগজ কিনেছে কারো থেকে, সে বিল দেখাতে পারবে? পুরোপুরি মানে ফেক। অপরদিকে দেখা যাচ্ছে যে নানা রকম কুরুচিকর এবং প্ররোচনামূলক মন্তব্য দিনের পর দিন ফেসবুকে পোস্ট করায় বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি এবারে গ্রেফতার হন। না না, ও তো দেশদ্রোহী। শুনুন, ও যেটা করছে, ও বলছে যে ভারতবর্ষে, ও প্রশ্ন তুলছে ভারতবর্ষের ইলেকশন সিস্টেম নিয়ে। ও ভারতবর্ষের যে ইলেকশন সিস্টেম আছে সেটা নিয়ে প্রশ্ন তুলছে, মানে ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছে। একে তুলতে পারে। ও বলছে যে ও একজন নিজে একজন মানে আইএসআই এর একজন প্রফেসর হয়ে ও বলছে যে ইয়ে হতে পারে, মানে এখান থেকে এটা কি বলে আপনার এই মানে আইএসআই এর প্রফেসর হয়ে ও বলছে যে একদিকে ভোট দিলে নাকি আরেকজনের কাছে ভোট চলে যায়। কি করে বলে? আজকে এই জিনিসগুলো কিন্তু এখান থেকে তুলে, এইখান থেকে তুলে এই ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস কিংবা আপনার লন্ডনের যে বিবিসির যে ইয়েগুলো আছে বা সিএনএন নেটওয়ার্ক, এরা সারা পৃথিবী, আল জাজিরা, এরা সারা পৃথিবীতে গিয়ে বলবে যে ভারতবর্ষে কোনো ডেমোক্রেসি নেই। একদম ঠিক করা হয়েছে, ওকে শাস্তি দেওয়া উচিত এবং সেই শাস্তিটা দেওয়া হয়েছে। কিন্তু এর ফলে তো অনেকেই প্রশ্ন তুলছেন যে তার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হলো এভাবে। রাস্তায় দাঁড়িয়ে কাউকে গালাগাল দিয়ে দেবেন, এটা বাক স্বাধীনতা? আপনি রাস্তায় দাঁড়িয়ে যদি কাউকে গালাগালি দিয়ে দেন তা সে তো পুলিশের কাছে যাবেই। এটা কি বাক স্বাধীনতা বলে নাকি? আপনি দেশের নামে আজে বাজে কথা বলবেন, দেশের বিরুদ্ধে কথা বলবেন, এটা বাক স্বাধীনতা? আর ও তাছাড়া ও ভয়ঙ্কর একটা লোক, ও একটা ভয়ঙ্কর লোক। ওর টার্গেট হলো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে, যেটা জিন্নার বহুদিনের একটা এজেন্ডা, যে বাংলাদেশ আর পাকিস্তানকে এক করে দেওয়া এবং মানে বাংলাদেশের আন্ডারে কলকাতাকে নিয়ে যাওয়া। এরা গত 50 বছর ধরে এই মুসলিম লীগ মানে এদের যে স্নিপার স্টেট, এরা বিভিন্ন কমিউনিস্ট পার্টি এবং তৃণমূলের মধ্যে ঢুকে এরা প্রথমে শুরু করে জমিদারি প্রথা উচ্ছেদ। জমিদারি প্রথা উচ্ছেদের পর তারা শুরু করে ভূমি সংস্কার, এখানকার শিল্পগুলো তুলে দেয় যাতে বেঙ্গলের লোকেরা এখান থেকে বাইরে চলে যায়। তারপরও দেখছি যে কিছু লোক ছেড়ে চলে যাচ্ছে না রাজ্যটাকে।
ওদের পপুলেশন বাড়ছে, হিন্দু পপুলেশন কমছে, কিছু লোক ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, তখন তাহলে রাস্তাটা কি? রাস্তাটা হলো যে এদের সঙ্গে এদের গন্ডগোল লাগিয়ে দাও, মানে অবাংলাভাষী যে লোকজন আছে তাদের সঙ্গে বাংলাভাষী যারা আছে তাদের একটা গন্ডগোল পাকিয়ে দাও, এটা হলো এদের টার্গেট। এবং এটা করতে গিয়ে এবার এরা যেটা শুরু করেছে, বাঙালিদের খেপানো শুরু করেছে, বিহারিদের বিরুদ্ধে, বাঙালিদের উড়িয়াদের বিরুদ্ধে, মারোয়ারিদের বিরুদ্ধে, তারপর ধরুন আপনার পাঞ্জাবিদের বিরুদ্ধে, যাতে এদের মধ্যে একটা গন্ডগোল লাগে। এবং 46 সালে যেরকম আমাদের বাঁচিয়েছিল, আমাদের বাঙালিদের বাঁচানোর পিছনে বিহারি এবং সর্দারজিদের একটা বড় ভূমিকা আছে, তারা যাতে এবার না আসে বাঁচাতে, যাতে মুসলমানরা আমাদের কেটে মানে কুচুকাটা করতে পারে। এবং ওরা তো অলরেডি প্ল্যান ছিল, আপনি জানেন এই 4 তারিখে যদি মারা যায়, 4 তারিখে যদি আমরা হেরে যেতাম, তাহলে আমাদের কুচুকাটা করতো আমাদের, সেসব প্ল্যান ওরা করে রেখেছিল। তো এবার ঘটনা হচ্ছে এই গর্গ হলো একটা মানে বিষ। গর্গ হলো এই এই যে এই জিনিসটা ব্রেন ওয়াশ করা, মানুষের মধ্যে এই বিষটা ঢোকানো, যে তোমরা ভারতবর্ষের এগেনস্টে কথা বলো। ও বলতো না আমরা বাংলা আলাদা, ভারত আলাদা, তো ওকে তো ওর এগেনস্টে আরো অনেক কেস দেওয়া হবে, ও ডিপ স্টেটের এজেন্টও। বরানগরের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজো, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছে। আমি জানি না কে শান্তনু মজুমদার, এরকম তো হাজার হাজার শান্তনু মজুমদার আপনি পাবেন, রোজ এরকম 15-20টা আপনি পাবেন। যদি তোলাবাজদের গ্রেপ্তার করা হয় তাহলে আপনি রোজ মোটামুটি 15-20টা এরকম শান্তনু মজুমদারকে পাবেন, কারণ এটা তো তোলাবাজি ছিল। তোলা তুলে 25-75, 25 নিজের কাছে রাখো, 75 পাঠিয়ে দাও কালীঘাটে বা ক্যামাক স্ট্রিটে, এটা সিস্টেম ছিল। এরকম হাজার হাজার শান্তনু মজুমদার বেরোবে আগামী দিনে। এবং আমাদের মুখ্যমন্ত্রী ভীষণ স্ট্রিক্ট, আপনি দেখছেন প্রথমেই একের পর এক স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছেন। বলে দিয়েছে মাইক বাজানো চলবে না, ওই আজ সকাল থেকে আমাদের এখানে রোজ 15 বার করে বাজতো, মাইক বাজানো বন্ধ হয়ে গেছে ওই ইয়ের সময়, মন্ত্র পড়ার সময়, ঠিক আছে? তো তারপর বলছে হেলমেট পরে চলতে হবে, ফেস টুই পরা চলবে না, রাস্তা দাঁড়িয়ে উল্টে নামাজ পড়া শুরু করলাম, বাড়ি গিয়ে পড়ো নামাজ। এতগুলো মসজিদ যেখানে পেরেছে মসজিদ বানিয়ে রেখেছে, তারপর আবার রাস্তায় গিয়ে ইয়ে করতে হবে নাকি? রাস্তায় গিয়ে নামাজ পড়তে হবে? পড়তে হবে না, বাড়ি চলে যাও। দাদা স্যার, একদম শেষ দ্রুত প্রশ্ন করব যে শপথ গ্রহণের দুদিন আগেই দেখা গেছে যে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে, কি কারণ থাকতে পারে এর পিছনে? দেখুন, এটা তো তদন্ত সাপেক্ষ, তো এটা তো মানে আমার পক্ষে এখনই বলা সম্ভব না, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। তবে ভবানীপুরে ওর জেতার পিছনে একটা বড় হাত ছিল। ও ভবানীপুরে যখন শুভেন্দুবাবু সারা রাজ্যে যখন ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন, তখন মোটামুটি ওই জায়গাটা ওই ম্যানেজ করেছে। তো দেখতে হবে কোনো কানেকশন আছে নাকি, মানে আমার বিশ্বাস এর কানেকশন আছে, কিন্তু যতক্ষণ রেজাল্ট না বেরোয় বলা যায় না। মানে ওনার ভবানীপুরে জেতার সঙ্গে একটা কানেকশন তো আছে, মানে কিছু একটা প্রতিশোধ নেওয়া বা সামথিং কিছু একটা আছে, কিন্তু যতক্ষণ যারা ধরা পড়েছে তারা কিছু না বলছে ততক্ষণ তো বলা সম্ভব না। কিন্তু ওর জেতা, ওর মানে জন্য, মানে ওখানে যে জেতা জেতা মানে ওর উপর ভরসা করে প্রায় ভোটটা করেছেন শুভেন্দুবাবু। এবং খুব ভালোভাবে লোকজন কম ছিল এটসেট্রা, তার মধ্যে ওদের তো গুন্ডা, ভবানীপুরে তো তৃণমূলের গুন্ডা ভর্তি, তার মধ্যে মানুষের কাছে অ্যাপ্রোচ করা, পুরো ব্যাপারটাকে ম্যানেজ করা। তারপর যেদিন ভোটটা শেষ হলো সেদিন এবার পশ্চিমবঙ্গে সবচেয়ে ভিন্ডিকেটিভ পলিটিশিয়ান কে আপনারা সবাই জানেন, তো আঙুল তো সেদিকেই যায়। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু কোনো রেজাল্ট বেরোয়নি, আমি কিছু এই নিয়ে মন্তব্য করবো না। কিন্তু ইতিমধ্যে তো 3জন অ্যারেস্ট হয়েছে, 2জন বিহার থেকে, একজন উত্তরপ্রদেশ থেকে, মানে তারা তো মূল মাথা নিশ্চয়ই হতে পারে না, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ থাকবে। মূল মাথা কারণ তো নিশ্চয়ই আলাদা, এর আগে মূল তো মাথা অবভিয়াসলি অন্য কেউ, এবং কোনো একজন ভিন্ডিকটিভ পলিটিশিয়ান বেঙ্গলের। এবং সেই ভিন্ডিকটিভ পলিটিশিয়ান, পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে ভিন্ডিকটিভ পলিটিশিয়ান কে সেটা সবাই জানেন, আমি আলাদা করে তার নাম বলছি না আজকের দিনে। বাকিটা বুঝে নিন, আর কটা দিন ওয়েট করুন, আপনারা জেনে যাবেন কে করতে পারে এই কাজ। কিন্তু বারবার এই শুভেন্দু অধিকারীর পিএকেই কেন টার্গেট করা হয়? এর আগেও এরকম ঘটনা দেখা গেছে। না না না, এর আগে যেগুলো ঘটেছে আমি দেখলাম, মানে প্রথম যে ভদ্রলোক মারা গেছেন, আমি লিখে রেখেছি, সে একজন মুসলিম কোনো এমপি ছিল, তার পিএ ছিল। তো সেখানে তার ও ছেড়ে চলে আসার পর সম্ভবত তারপর একটা ঘটনা ঘটেছে। দ্বিতীয় একটি ছেলের বোধহয় শরীর ছিল বেশ খারাপ। তো এগুলোকে মানে জড়ানো হচ্ছে। এবার দেখুন, ঘটনা হচ্ছে যে আগে যে তৃণমূল যে একটা মিথ্যা কথা বলছে, মমতা ব্যানার্জির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল আপনার শুভেন্দু অধিকারী। যদি শুভেন্দু অধিকারী পিএ নিয়ে এই যে যে নোংরা প্রশ্নটা এরা তুলছে যে ওনার পিএরই কেন হয়,
যদি এর পিছনে অন্য কোনো কারণ থাকে তাহলে আপনারা তদন্ত করেননি কেন? আপনারা সেই তদন্ত করে কাউকে শাস্তি দেননি কেন? এখন তো এই কথা বললে হবে না। আপনারা তো এতদিন পুলিশ মন্ত্রক ছিল কার হাতে? পুলিশ মন্ত্রক ছিল আপনার মমতা ইয়ের হাতে, ব্যানার্জির হাতে। মমতা ব্যানার্জির হাতে। আপনি দেখবেন প্রথম যে প্রদীপ ঝা বলে যে ছিল, সেই প্রদীপ ঝা কিন্তু তার আগে ও কোনো একজন মুসলিম কোনো একজন টিএমসির এমপি বসিরহাটের, তার পিএ ছিল। তারপর দ্বিতীয় যিনি মারা গেছেন তার তো কোনো লিঙ্কেজই কোনো পাওয়া যায়নি, আমি জানি না ব্যাপারটা। তৃতীয় একজন বডিগার্ড, তিনি সুইসাইড করেছেন এবং তার বোধহয় পাওয়া গেছে, এটা 2021-এ মানে কেস ক্লোজ হয়ে গেছে। এবং সেই সময় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। তো যদি আপনারা উল্টো দিকে ওনারা যদি এটা বলেন, অন্য দায় করেন, দেখুন হয়ে গেছে, একজনের পর একজন এই ঘটনা হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে কোনো কিছু একজন বডিগার্ড, একজন পিএ ছিলেন, আরেকজন আমি জানি না, সেও কাছাকাছি ছিলেন। তো সেরকম দেখলে তো মমতা ব্যানার্জিরও কাছাকাছি অনেকেরই হয়েছে। কিন্তু এই যে মৃত্যুটা হয়েছে, এই মৃত্যুটা কিন্তু আমি বলছি মানে কোনো একজন ভিন্ডিকটিভ পলিটিশিয়ান, যিনি বেঙ্গলের সবচেয়ে ভিন্ডিকটিভ পলিটিশিয়ান বেঙ্গলের হিস্ট্রি, আমি তার দিকেই আঙুল তুলছি। কিন্তু কে ভিন্ডিকটিভ আমি এখনই নাম বলবো না, কারণ আমি সেই ধরনের করব না। কিন্তু সামথিং কয়েকদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। এবারে তো প্রশাসনিক দায়িত্বে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাহলে কি চন্দ্রনাথ রথের বিচারটা হবে? 100% হবে, 100% হবে। আমি বলছি বহু বিচার হবে, আমি বলছি অভয়ের বিচার হবে, বহু বিচার আছে, বহু খুন। সেদিন শুনলাম ওই ওইদি মুন্সির বর, সে কাকে খুন করেছিল, সব বিচার করা হবে। যেখানে এখানে ওখানে দাদাগিরি করে বেরিয়েছে, খুন করেছে ওদের বড় বড় নেতা ফেতা একটার পর একটা, কারণ এই বিচার যদি না করা যায় আগামী দিনে কিন্তু মানে অবস্থা খুব ভয়ঙ্কর। বিচার তো হবেই, এটা নিয়ে সন্দেহ করবেন না। আপনি অভয়ের মায়ের কথা বললেন, আজকে শপথ নেওয়ার আগে, বিধানসভা যাওয়ার আগে তিনি শিয়ালদা কোর্টে পৌঁছালেন এবং 3জন সন্দেহভাজনে রয়েছে এমন 3জনের তালিকা তিনি দিলেন। দেখুন, সন্দেহ মানে অভয়াকে কে খুন করেছে এটা কিন্তু আরজি করে সবাই জানে। আরজি করে আমি একটা ডাক্তারদের একটা সবাই গেছিলাম, আমাকে প্রথমে চেপে ধরে যে আপনারা কেন আপনাদের মধ্যে সেটিং আছে, আপনারা বের করছেন না। তখন আমি ওদের দুটো কথা বলি। প্রথম কথা হলো, যে জায়গাটা, ওই জায়গাটা ভেঙে দেওয়া হয় যেখানে খুনটা হয়েছে, সব প্রমাণ লোপাট করে দেওয়া হয়। তাহলে দ্বিতীয় আর কি পড়ে থাকে? দ্বিতীয় যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আপনার কোনো সাক্ষী। আমি বলছিলাম আরজি করের একজন, আমি জানি কে খুন করেছে, আমি বললাম আপনারা সবাই জানেন কে খুন করেছে, কিন্তু যদি কেউ সাক্ষী না দেয় বেরিয়ে এসে যে এই লোকটা খুন করেছে, তাহলে তো হবে না। এবং পশ্চিমবঙ্গে যতক্ষণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, ততক্ষণ কেউ এসে সাক্ষী দেবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই পরিবর্তন দরকার। আজকে অভয়ের মা এই 3টে নাম দিয়েছে, আমি জানি না ব্যাপারটা কি, জানতে হবে আমাকে। কিন্তু একটা কথা বলছি, আরজি করের কিন্তু যে কোনো লোক জানে খুনটা কে করেছে। কয়েকজন ডাক্তার মিলে খুনটা করেছে। এই লোকটা, আমি আপনাদের ইন্টারভিউতে আগে বহুবার বলেছি যে ওই সঞ্জয় রায় যাকে ফাঁসিয়েছে, ও কোনো কেসই না। ও মানে ওকে ডেকে এনে মুরগি বানিয়ে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। যারা প্রথমত ওই জায়গাটাকে ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে, যে জায়গাটা হয়েছে, এবং কার নির্দেশ হয়েছে খুব ভালো করে বুঝতে পারছেন। এবং তারপর সাক্ষী দেওয়ার মতো অবস্থা কিন্তু এতদিন ছিল না, আজকে সেই সাক্ষী দেওয়ার মতো অবস্থা হয়েছে। নতুন করে আবার হোক, আবার তদন্ত হোক, আমার বিশ্বাস যে অভয়ের শাস্তি কিন্তু পাবেই। অসংখ্য ধন্যবাদ।